হ্যালো রিডার্স, তোমরা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের সকলকে জানাই আমার এই এনআর টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি দশম শ্রেণীর ইংরেজি সিলেবাসের অন্তর্ভুক্ত একটি বিখ্যাত কবিতা দ্য ফেবল, এই ফেবল কবিতাটি লিখেছেন র্যালফ ওয়াল্ডো ইমারসন। আমেরিকান কবি র্যালফ ওয়াল্ডো ইমারসনের লেখা এই ফেবল কবিতাটির লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড, প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ বেঙ্গলি অ্যানালাইসিস করতে যাচ্ছি। আশা করি আজকের এই আলোচনা খুবই মনোজ্ঞ এবং খুবই দৃষ্টিনন্দিত হতে যাচ্ছে। তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আমার এই আলোচনা শোনো তাহলে আগামী আসন্ন মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় এই ফেবল কবিতাটি খুবই ইম্পর্টেন্ট, এবং যদি এই টপিক থেকে কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা অবশ্যই ইজিলি সেই সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে এবং 10-10 আউট অফ 10 তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই বলবো আমার এই আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। এবং আলোচনা শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি। র্যালফ ওয়াল্ডো এমারসন, তিনি হলেন একজন আমেরিকান কবি। এই র্যালফ ওয়াল্ডো ইমারসনের লেখা দশম শ্রেণীর একটি কবিতা ফেবল, এই কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস শুরু করার পূর্বে এই কবিতা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জেনে নেওয়া খুবই প্রয়োজন। অ্যাকচুয়ালি এই কবিতাটি লিখেছেন র্যালফ ওয়াল্ডো এমারসন, ইজ অ্যান আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। মানে তিনি ছিলেন আমেরিকার একজন বিখ্যাত প্রাবন্ধিক, লেকচারার এবং পোয়েট। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড, হাইম অ্যান্ড ব্রহ্মা। এটা ছিল তার সবচাইতে বিখ্যাত একটি তার কবিতা। আর আজকের যে কবিতাটি আলোচনা করতে যাচ্ছি দশম শ্রেণীর ইংরেজি সিলেবাসের অন্তর্ভুক্ত ফেবল, এই ফেবল কবিতাটি অ্যাকচুয়ালি এই কবিতার মধ্যে দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। এই কবিতার মধ্য দিয়ে স্কুইরেল হচ্ছে কাঠবিড়ালি আর মাউন্টেন হচ্ছে একটি পর্বত বা পাহাড়, একটি পর্বত এবং পাহাড়ের মধ্যে কথোপকথন এই কবিতার মধ্যে বর্ণিত হয়েছে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট, এখানে স্কুইরেল তার মত ব্যক্ত করেছে যে ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। অ্যাকচুয়ালি এই পৃথিবীতে জীবিত বা মৃত অথবা ছোট অথবা বড় বিভিন্ন প্রকার হিউম্যান বিংস থেকে শুরু করে কীটপতঙ্গ থেকে শুরু করে বিভিন্ন প্রাণী এই পৃথিবীতে বসবাস করে। বিভিন্ন আকৃতির, ছোট বড় বিভিন্ন আকৃতির প্রাণী বসবাস করে। কিন্তু কাঠবিড়ালি বলেছে যে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের ছোট বড় যে প্রাণী বা উদ্ভিদ বসবাস করে এবং পাহাড় পর্বত যে সমস্ত কিছু এই পৃথিবীতে আছে, সমস্ত কিছুর অস্তিত্বের পিছনে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল রিজন বা একটা তাদের ব্যক্তিগত একটা কারণ আছে। কারণ এই পৃথিবী উপরওয়ালা, ঈশ্বর, আল্লাহ, গড যাই হোক না কেন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন ছোট ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে বড় বড় প্রাণী যেমন এলিফ্যান্ট, পিপিলিকা থেকে শুরু করে প্রচুর বিভিন্ন ধরনের ছোট বড় প্রাণীর এখানে বসবাস আছে। অ্যাকচুয়ালি এখানে দেখা যাবে যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্রাণী বা প্রত্যেকটা ইনঅ্যানিমেট অবজেক্ট, সে লিভিং বা নন লিভিং যাই হোক না কেন, তাদের কিন্তু নিজস্ব একটা প্রতিভা বা নিজস্ব একটা ট্যালেন্ট, সেই ট্যালেন্ট নিয়ে কিন্তু এই পৃথিবীতে টিকে আছে। যেমন যদি উদাহরণ হিসাবে বলতে পারি যে একজন মাস্টারমশাই, সে সুন্দরভাবে তার ক্লাসে তার
মানে পড়ানোর কাজটা করিয়ে যান। কিন্তু পাশাপাশি যদি দেখা যায় যে একজন মুচি যে জুতো সেলাই করে, মানে একজন শিক্ষক মশাইয়ের ক্ষেত্রে কিন্তু কখনোই সম্ভব নয় একটা জুতো সেলাইয়ের কাজটা করা। তেমনি একজন মুচি যে জুতো সেলাই করে জীবিকা নির্বাহ করে, তার ক্ষেত্রেও কিন্তু এই তার ক্ষেত্রেও কিন্তু সেই মাস্টারি বা পড়াশোনা করার কাজটা সম্ভব নয়। এই জন্য বলা হয়েছে যে এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা বস্তু তার আপন আপন প্রতিভা বা ট্যালেন্ট নিয়ে এই পৃথিবীতে বেঁচে আছে এবং একে অপরের উপর নির্ভরশীল। আর এই একে অপরের উপর নির্ভরশীল বলেই কিন্তু এই পৃথিবীতে মানে একটা ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা হয়েছে। তো এখানে আলোচ্য কবিতাটির নাম হলো ফেবল। হোয়াট ইজ ফেবল? ফেবল কাকে বলে? A fable is a short fictional story that uses anthropomorphized character. এখানে অ্যানথ্রোপোমরফিস্ট মানে হলো এখানে নরত্বারোপ, অর্থাৎ মানুষের রূপ বা বৈশিষ্ট্য বা গুণাবলী আরোপ করা। সহজ ভাষায় বলতে গেলে কোনো অমানব সত্তা, যেমন দেবতা, প্রকৃতি, জীবজন্তু, এমনকি কোনো যন্ত্রপাতিতে মানুষের বৈশিষ্ট্য, আবেগ বা আচরণ আরোপ করা। একথায় কোনো প্রাকৃতিক বস্তু, ইনঅ্যানিমেট অবজেক্ট বা কোনো অ্যানিম্যাল বা কোনো বস্তুতে মানব বৈশিষ্ট্য আরোপ করাটাই হচ্ছে অ্যানথ্রোপোমরফিজড। তাহলে a fable is a short fictional story that uses anthropomorphized character, often animals or inanimate object, to teach a moral or life lesson. অ্যাকচুয়ালি মানুষের জীবনে বিভিন্ন ধরনের নীতিশিক্ষা দেওয়ার জন্য বা বিভিন্ন ধরনের লাইফ লেসন অর্থাৎ জীবনের শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন বস্তুর মধ্যে, ইনঅ্যানিমেট অবজেক্টের মধ্যে মানুষের বৈশিষ্ট্য, মানুষের আবেগ, মানুষের চরিত্র আরোপ করা হয়। একেই বলা হচ্ছে ফেবল। তাহলে ফেবল হলো এমন এক ধরনের কবিতা যে কবিতায় প্রাণী চরিত্রকে বা ইনঅ্যানিমেট অবজেক্ট, এখানে পাহাড়ের চরিত্রকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং পাহাড়ের চরিত্র এবং প্রাণী বা কাঠবিড়ালির যে চরিত্র, এই দুজনের কথোপকথনের মধ্য দিয়ে মানব সমাজকে একটা শিক্ষাদানের প্রচেষ্টা কবি করেছেন। তাই একে বলা হচ্ছে ফেবল। তাই এই কবিতাটির নাম দেওয়া হয়েছে ফেবল। যেহেতু ইনঅ্যানিমেট অবজেক্ট যেমন পাহাড় এবং ছোট্ট একটা স্কুইরেল, কাঠবিড়ালি, এই দুইজনের কথোপকথনের মধ্য দিয়ে কি করা হয়েছে? মানব জাতিকে এক ধরনের শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন কবি ওয়াল্ডো ইমারসন। কবিতা ফেবল, কবি হলেন র্যালফ ওয়াল্ডো ইমারসন। The mountain and the squirrel had a quarrel, and the former called the latter little prig. এখানে দ্য মাউন্টেন বলতে একটি পাহাড় বা পর্বতকে বোঝানো হয়েছে। অ্যান্ড দ্য স্কুইরেল, স্কুইরেল হচ্ছে একটা ছোট্ট ক্ষুদ্র একটি প্রাণী, কাঠবিড়ালি। তাহলে হ্যাড এ কোয়ারল মানে হচ্ছে ঝগড়া। তাহলে এখানে একটা বৃহতাকার একটা পাহাড় বা পর্বত, তার তুলনায় অতি সামান্য এবং অতি ক্ষুদ্র একটি প্রাণী যা কাঠবিড়াল, সেই কাঠবিড়াল, ছোট্ট কাঠবিড়ালটির সঙ্গে এই পর্বতটির সঙ্গে একটা ঝগড়া শুরু হয়েছিল। তাহলে একটি বড় পাহাড় বা বৃহদাকার পাহাড়ের সঙ্গে একটি ছোট্ট প্রাণী কাঠবিড়ালের ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফরমার শব্দের অর্থ হচ্ছে আগের জন বা পূর্বের জন। এখানে ফরমার বলতে মাউন্টেনকে বোঝানো হয়েছে। এখানে মাউন্টেন হচ্ছে কাঠবিড়ালির আগের জন। কল্ড দ্য লেটার মানে হচ্ছে পরবর্তী জন বা পরের জন। তাহলে আগের জন পরের জনকে কি বলেছে? লিটিল প্রিগ। তাহলে আগের জন বলতে এখানে মাউন্টেন এবং পরের জন বলতে, পরের ব্যক্তি বলতে এখানে স্কুইরেল। অর্থাৎ পাহাড়টি বা পর্বতটি মানে ছোট্ট কাঠবিড়ালিকে ডেকে বলেছে, লিটিল প্রিগ, তুমি হচ্ছ ছোট্ট একটি নীতিবাগীশ। প্রিগ শব্দের অর্থ এখানে দুই রকম অর্থ পাওয়া যায়। এক অর্থে প্রিগ শব্দের অর্থ হচ্ছে চোর, আর অন্য অর্থে হচ্ছে নীতিবোধ। এক কথায় এমন ব্যক্তিকে বোঝানো হয় যে ব্যক্তি নিজেকে মনে করে
অন্য অন্য ব্যক্তিদের চাইতে বেশি নিয়মনিষ্ঠ এবং আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল এবং নীতিবোধ সম্পর্কে অত্যাধিক ভক্তিপরায়ণ এমন ব্যক্তিকে বলা হয় প্রিগ। তাহলে এখানে বড় পাহাড়টি মানে ছোট্ট কাঠবিড়ালিকে মানে খানিকটা ব্যঙ্গ সুরে বলা যায়, বলেছে যে ইউ আর এ লিটিল প্রিগ, মানে কাঠবিড়ালি তুমি হচ্ছে একটা ছোট্ট নীতিবাগীশ এবং বাকপটু। বান রিপ্লাইড, বান শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি এখানে বান রেফার্স টু দ্য স্কুইরেল। বান বলতে এখানে স্কুইরেলকে বোঝানো হয়েছে। পাহাড়ের এই প্রশ্নের উত্তরে কাঠবিড়ালি রিপ্লাইড করেছে, রিপ্লাইড মানে অ্যান্সার বা উত্তর করেছে। কি উত্তর করেছে? ইউ আর ডাউটলেস ভেরি বিগ। ডাউটলেস মানে হচ্ছে আনডাউটেডলি, এক কথায় নিঃসন্দেহে, ভেরি মানে খুব, বিগ মানে বড়। এখানে কাঠবিড়ালি পাহাড়কে বলেছে যে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি আমার চাইতে অনেক বেশি বড়। বাট অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন ওয়েদার। কিন্তু অল সর্ট অফ থিংস মানে সমস্ত রকম জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া। তাহলে মানে একটা বছরকে কাউন্ট করতে গেলে 1 থেকে 365 দিন পর্যন্ত দিন, এই সময়কালকে বলা হয় একটা বছর। এই একটা বছরে কিন্তু নানান ধরনের ঘটনা, অনেক দুঃখজনক ঘটনা, অনেক আনন্দদায়ক ঘটনা এবং সমস্ত কিছু ঘটনা ঘটে। এবং সেই সমস্ত 365 দিনের সমস্ত ঘটনাপঞ্জিকে একটা ইয়ার বলা হয়, একটা বছর বলা হয়। অ্যান্ড ওয়েদার, ওয়েদার বলতে আবহাওয়া, আবহাওয়া বা জলবায়ু। তাহলে আমরা দেখেছি যে প্রথম থেকে অর্থাৎ 1 দিন থেকে 365 দিন পর্যন্ত এই যে ডিউরেশন, এই টাইমের মধ্যে কিন্তু অনেক প্রাকৃতিক বৈচিত্র্য দেখা যায়। কোনো দিন খুবই হটেস্ট হয়, অত্যাধিক গরম হয়, কোনো দিন অল্প গরম হয়, কোনো দিন অল্প রৌদ্র থাকে, কোনো দিন রৌদ্রের প্রখরতা অনেক বেশি হয়, আবার কোনো কোনো সময়তে হয় প্রচণ্ড শীত, তারপরে আবার কখনো হয় নাতিশীতোষ্ণ অর্থাৎ কম শীত। তাহলে এইরকম একটা প্রাকৃতিক জলবায়ুর মানে এক কথায় আবহাওয়া বা জলবায়ুর একটা বৈচিত্র্য কিন্তু আমরা 365 দিনের মধ্যে আমরা প্রায় লক্ষ্য করি। তাহলে 365 দিনের যে বৈচিত্র্যময় আবহাওয়া এবং 365 দিনের যে বৈচিত্র্যময় ঘটনা, সেই সমস্ত ঘটনা এবং বৈচিত্র্যময় ওয়েদার এগুলোকে একত্রিত করে মাস্ট বি ট্যাকেন ইন টুগেদার, এগুলোকে অবশ্যই একত্রিত করে কি হয়, টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি হয়। অ্যান্ড এ স্ফিয়ার, স্ফিয়ার মানে হচ্ছে গোলক বা পৃথিবী, এবং একটা পৃথিবী তৈরি হয়। কিভাবে পৃথিবী তৈরি হয়? আমরা জানি আমাদের এই পৃথিবীটা হচ্ছে সম্পূর্ণ গোলাকার, পৃথিবীর আকৃতি হচ্ছে গোলাকার এবং মাঝখানটা চ্যাপ্টার। এই ভূপৃষ্ঠের মানে ভারতবর্ষ থেকে শুরু করে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ভূপ্রকৃতি কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। কোথাও এবড়ো খেবড়ো ওয়েদার, কোথাও এবড়ো খেবড়ো মানে ভূভাগ, কোথাও সুউচ্চ, কোথাও সমতল, কোথাও মালভূমি এবং কোথাও কোথাও পাথুরে মাটি, কোথাও লাল মাটি, কোথাও বেলে মাটি। তাহলে এই যে ভূপৃষ্ঠের বিভিন্ন রকম বৈচিত্র্য, এই সমস্ত রকম ভূপৃষ্ঠ বা ভূভাগের যে বৈচিত্র্যময় বৈশিষ্ট্য, এই বৈচিত্র্যময় বৈশিষ্ট্য নিয়েই কিন্তু এই ভূগোলক বা এই পৃথিবীটা তৈরি হয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা বছরের বিভিন্ন ধরনের দুঃখজনক, আনন্দদায়ক বিভিন্ন ধরনের ঘটনা এবং আবহাওয়ার বৈচিত্র্য এবং এইগুলোকে সমন্বিতভাবে যেমন একটা বছর তৈরি হয়, তেমনি একটা পৃথিবী, একটা ভূপৃষ্ঠের বিভিন্ন আকার আকৃতি এবং ভূপ্রকৃতির বিভিন্ন ধরনের মানে বৈচিত্র্য, এ সমস্ত কিছুকে একত্রিত করে কিন্তু গড়ে ওঠে এই ভূগোলক। অ্যান্ড আই থিঙ্ক, আই বলতে এখানে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। ইট নো ডিসগ্রেস, মানে আমি মনে করি এটা লজ্জার কোনো বিষয় নয়। ডিসগ্রেস মানে হচ্ছে লজ্জা। টু অকুপাই মাই প্লেস, বা অকুপাই মানে হচ্ছে দখল করে থাকা, মাই প্লেস মানে আমার স্থান। মানে আমি একজন কাঠবিড়ালি হিসাবে আমার যতটা জায়গা দরকার, আমি যদি ততটা জায়গা আমি দখল করে থাকি, তাহলে সেই জায়গা দখল করে থাকাটা আমার কোনো অন্যায় নয়, আমার কোনো দোষের নয় এবং আমার কোনো লজ্জার নয়। কারণ আমাকে সৃষ্টি করেছে ওপরওয়ালা,
সেই ওপরওয়ালা আমাকে যে বৈশিষ্ট্য দিয়েছে, আমার যে ক্ষুদ্রাকৃতির বৈশিষ্ট্য দিয়েছে, সেই বৈশিষ্ট্যের জন্য আমার যতটা জায়গা দরকার ততটা জায়গায় আমি দখল করে থাকব। একটা পাহাড়কে ওপরওয়ালা যেমনভাবে সৃষ্টি করেছে একটা বৃহৎ আকৃতি নিয়ে, সেই পাহাড় আমার চাইতে অনেক বেশি জায়গা দখল করে থাকবে, এটাই স্বাভাবিক। এক্ষেত্রেও তার লজ্জার কোনো বিষয় নাই। তাহলে এখানে অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছেন কবি যে এই পৃথিবীতে নানান ধরনের বস্তু বা নানান ধরনের পাহাড় পর্বত নদী নালা খাল বিল এবং বিভিন্ন প্রকার যে ভ্যারাইটি অফ মানে অ্যানিম্যালস, বিভিন্ন ধরনের অ্যানিম্যালস পৃথিবীতে আছে, তা যাকে যেমনভাবে তৈরি করেছে, যাকে যেমন বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছে, সে যদি তার যোগ্যতা অনুযায়ী তার পজিশন অনুযায়ী সেই জায়গাটা, তার নিজস্ব জায়গাটা দখল করে থাকে, সেই জায়গা দখল করে থাকার কোনো রকম, দখল করে থাকাটা কোনো অন্যায় নয়, কোনো লজ্জার নয়। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ। এবং কাঠবিড়ালি পাহাড়কে উদ্দেশ্য করে বলছে যে আমি তোমার মতো অতটা লার্জ নই বা বড় নই। তারপরে আবার কাঠবিড়ালি বলছে ইউ আর নট সো স্মল অ্যাজ আই। আবার আমার মতো ক্ষুদ্রও তুমি নও। অর্থাৎ পাহাড়কে উদ্দেশ্য করে বলছে যে আমি তোমার মতো অতটা বড় নই। তাহলে তোমার বড়ত্ব গুণ আছে, আমার ছোট গুণ আছে। তাহলে তোমার বড়ত্ব নিয়ে তুমি থাকবে, আমার ক্ষুদ্র যে আয়তন, যে আমার যে ক্ষুদ্র আকৃতি, সেই ক্ষুদ্র আকৃতি নিয়ে আমি থাকবো। এক্ষেত্রে পরস্পরের মধ্যে অহংকার হওয়ার কোনো কারণ নেই। সেই জন্য কাঠবিড়ালি বলছে যে ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি তোমার মতো বড়ও নই, অ্যান্ড ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এত ক্ষুদ্র নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আই অ্যাম নট হাফ সো স্প্রাই। স্প্রাই মানে হচ্ছে চঞ্চলতা বা এনার্জি। এখানে স্প্রাই বলতে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। মানে একজন কাঠবিড়ালি কেমন হয়, ছটফটে হয়, তার এনার্জি প্রচণ্ড থাকে, সে খুব সহজেই কিন্তু দ্রুত গতিতে এক ছাদ থেকে অন্য ছাদ, এমনকি গাছ থেকে লাফও মারতে পারে। এই যে তার কর্মচঞ্চলতা, এই যে কাঠবিড়ালির যে কর্মচঞ্চলতা, সেই কর্মচঞ্চলতাটা কিন্তু কাঠবিড়ালির আছে। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, কিন্তু এই যে চঞ্চলতা, কর্মচঞ্চলতা বা এনার্জি, এই চঞ্চলতা কিন্তু এই পাহাড়ের কিন্তু অর্ধেকও নাই। মানে কাঠবিড়ালির যতটা এনার্জি বা লাইফ ফোর্স আছে, তার অর্ধেকটা লাইফ ফোর্স কিন্তু পর্বতের নাই, এটাই সে বলতে চেয়েছে। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। আমি এটা ডিনাই করব না বা অস্বীকার করব না। কাঠবিড়ালি বলছে যে হ্যাঁ, তবে আমি এটা অস্বীকার করব না যে একটা সুন্দর কাঠবিড়ালের রাস্তা তুমি তৈরি করতে পারবে। মানে পাহাড়ের উপর দিয়ে কিন্তু সহজেই একটা কাঠবিড়ালি যাতায়াত করতে পারে। এই জন্য কাঠবিড়ালি পাহাড়কে উদ্দেশ্য করে বলছে যে আমি এটা অস্বীকার করব না যে তুমি পাহাড়, তুমি কাঠবিড়ালির যাওয়ার জন্য একটা ট্র্যাক বা রাস্তা তুমি সুন্দরভাবে বানিয়ে দিতে পারবে। ট্যালেন্টস ডিফার, প্রতিভা আলাদা আলাদা। মানে আমি ক্ষুদ্র প্রাণী হিসাবে আমার এক ধরনের প্রতিভা আছে, এবং তুমি একজন বড় একটা পর্বত হিসাবে তোমার একটা আলাদা প্রতিভা আছে। আমি যেমন তোমার জন্য আমি একটা রাস্তা বানাতে পারবো না। ট্যালেন্ট ডিফার্স, মানে প্রতিভা আলাদা আলাদা। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল মানে এই পৃথিবীতে সমস্ত কিছুকে বোঝানো হয়েছে। মানে ছোট্ট কীটপতঙ্গ থেকে শুরু করে মানুষ, মানে নদী নালা গাছপালা, মানে এই বিপুল সম্ভার দিয়ে এই পৃথিবীকে উপরওয়ালা সাজিয়েছেন। এই প্রত্যেকটা জিনিসকে বলা হয়েছে অল ইজ ওয়েল। মানে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পাহাড় পর্বত নদী নালা, প্রত্যেকে কিন্তু তার আপন আপন জায়গাতে সে অবস্থান করছে এবং একে অপরকে সাহায্য বা সহযোগিতা করছে। এই জন্যেই বলা হয়েছে অল ইজ ওয়েল, মানে সমস্ত কিছুই হচ্ছে ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, মানে জ্ঞানদীপ্তভাবে পুট করা হয়েছে বা স্থাপন করা হয়েছে। এই যে আজকে পৃথিবী সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান, এবং এই পৃথিবীর ভূপৃষ্ঠের কোথাও নদী, কোথাও জল, কোথাও অল্প জল, কোথাও পাহাড়, এই যে পাহাড়গুলোকে মানে পাহাড়গুলোকে তৈরি করা হয়েছে, এই পাহাড়গুলো অ্যাকচুয়ালি পেরেকের কাজ করে। এই পাহাড়গুলো ভূপৃষ্ঠের সঙ্গে এমনভাবে আটকে থাকে যেন প্রচণ্ড ভূকম্পনের ফলে, অর্থাৎ ভূমিকম্পের সময় বা প্রাকৃতিক দুর্যোগের সময় এই পৃথিবীটা উল্টে যায় না। তাহলে এক্ষেত্রে পাহাড়েরও দরকার আছে। এবং তারপরে ক্ষুদ্র পিপীলিকা, যে পিপীলিকা বৃষ্টির সংবাদ সবচাইতে আগে পায়, তাহলে এই ক্ষুদ্র পিপীলিকারও একটা প্রয়োজন আছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে
কবি বোঝাতে চেয়েছেন যে ঈশ্বর বা গড বা আল্লাহ কি করেছেন, এই পৃথিবীতে সমস্ত কিছুকে এত সুন্দরভাবে সাজিয়েছে এবং এই সৃষ্টির মানে এই সৃষ্টিশীল প্রত্যেকটা জীব, প্রত্যেকটা পদার্থ, প্রত্যেকটা উপাদান একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং কেউ কারোর সঙ্গে এই জন্য অহংকার করা উচিত নয়। এই শিক্ষাটাই কাঠবিড়ালি এবং পাহাড়ের যে ঝগড়া, এই ঝগড়ার মধ্য দিয়ে মানব সমাজকে দিতে চেয়েছেন। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, এখানে কাঠবিড়ালি বলছে যে আই ক্যান নট ক্যারি, আমি বহন করতে পারবো না, ফরেস্ট অন মাই ব্যাক মানে আমার পিঠে করে। যেমন পাহাড়ের উপরে বিভিন্ন ধরনের ঝোপঝাড় গাছপালা বড় বড় বৃক্ষ উৎপন্ন হয় এবং সেই পাহাড় তার সেই প্রেশারকে, তার চাপকে সহ্য করে এবং কিছুই সে মনে করে না। সে অবলীলাক্রমে কিন্তু পাহাড়ের উপরে সমস্ত গাছগুলোকে সে বহন করে চলে, সমস্ত জঙ্গলগুলোকে সে বহন করে চলে যুগ যুগ ধরে। কিন্তু আমার পক্ষে ওই ফরেস্ট মানে কাঠবিড়ালিটি বলছে যে আমার পক্ষে কিন্তু সামান্য একটা ফরেস্ট তো দূরের কথা, সামান্য একটা বোঝাও আমার পক্ষে বহন করা সম্ভব নয়। তাহলে এখানে ফরেস্ট বহন করার প্রতিভা পর্বতের আছে, ফরেস্ট বহন করার প্রতিভা পাহাড়ের রয়েছে, কিন্তু ফরেস্ট বহন করার প্রতিভা এখানে কাঠবিড়ালির নাই। কাঠবিড়ালির কি প্রতিভা আছে? কাঠবিড়ালির কর্মচঞ্চলতা অনেক বেশি, সে দ্রুত বেগে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এমনকি এমন একটা গল্প শুনতে পাওয়া যায় যে একসময়তে একটা নেটের মধ্যে একটা বাঘ আটকা পড়েছিল, তখন ওই মানে কাঠবিড়ালিটি বা ওই ইঁদুরটি কি করেছিল, তার সেই দাঁতের সাহায্যে সেই নেটগুলো কেটে ওই বড় জন্তুকে মুক্ত করেছিল। তাহলে আবার এইভাবেই পরস্পরের উপর নির্ভরশীল হয়ে এই পৃথিবীতে সমস্ত প্রাণীরা বসবাস করে। তারপরে কি বলছে, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি কিন্তু একটা বাদামের খোসাও ছাড়াতে পারবে না, কিন্তু একটা কাঠবিড়ালি কি করতে পারবে, সহজে একটা বাদামকে ভাঙতে পারবে। মানে এই হলো ফেবল কবিতার বেঙ্গলি অ্যানালাইসিস। আমি মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়ার্ড টু ওয়ার্ড এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানে সহ, প্রত্যেকটা সেন্টেন্সের মানে সহ এর অন্তর্নিহিত অর্থটাও আমি উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি প্রিয় পাঠক তোমরা আমার এই আলোচনা বুঝতে পারবে। আজকে এখানেই শেষ করছি, তবে তোমাদের কাছে আমার বিনম্র আবেদন, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবে। এবং সর্বশেষ বলবো, আমার এই আলোচনা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না এবং তোমার বন্ধুদের অবশ্যই আমার এই ভিডিওকে শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দেবে। তো আজকে এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, বেস্ট অফ লাক।